আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার সেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। একটু আজকে হুটহাট চলে আসলাম, আসলে বিএপির প্রশ্নটা এতদিন পাচ্ছিলাম না, এই জন্য সলভ করতে পারতেছিলাম না। তো আমি একটু জাস্ট বেশি সময় নেব না, 10-15 মিনিট, জাস্ট একটু 10-15টা কোশ্চেন আছে, জাস্ট একটু বলবো আমরা যে কি কি প্রশ্নগুলো আসছে, কারণ এটা যেহেতু প্রথম পরীক্ষা আমাদের এইবারে, আসলে কি টাইপের প্রশ্ন বায়োলজিতে আসতেছে সেটা নিয়ে একটু কথা বলতে আসছি। একটু থাকো, ঠিক আছে? বেশিক্ষণ সময় লাগবে না, আমি মাত্র 10 মিনিট সময় নেবো। হ্যাঁ, 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে আমরা লিখতে শেষ করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তখন আবার শুরু করি আজকে। হ্যাঁ, দুই প্রশ্ন, যেটা দেখেন ওনাদের 1 নম্বর প্রশ্নটা ছিল এরকম: মুক্ত নিউক্লিয়ার বিভাজন। হ্যাঁ, ঠিক আছে, এর উদাহরণ আসছিল। হ্যাঁ, এর উদাহরণ আসছিল, দেখো আগে আমরা বলি মুক্ত নিউক্লিয়ার বিভাজন এটা মানে কি আসলে। হ্যাঁ, আমরা জানি নিউক্লিয়াসের যে বিভাজন, নিউক্লিয়াসের ইংলিশ নাম ক্যারিয়ন। সো নিউক্লিয়াসের যে বিভাজন এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, আচ্ছা, এটা কি, এটা কার বলছি? নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর আমরা জানি সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজমের বিভাজন। হ্যাঁ, তাহলে আমরা বুঝতেছি যে কোনো কিছুর সাথে যে কি কাইনেসিস থাকে, এই কাইনেসিস থাকা মানে কি? হ্যাঁ, এটা বলছি সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, দেখো আমরা সবসময় ব্যালেন্সিং জিনিস রাখে। বলছে যদি কখনো এই সাইটোকাইনেসিসটা না ঘটে, শুধু যদি ক্যারিওকাইনেসিস ঘটতেই থাকে, তাহলে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হবে। এই যে নিউক্লিয়াস গুলো তৈরি হবে, এই বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাটাকে বলা হয় সিনোসাইড। এরকম এই বহু নিউক্লিয়াস যুক্ত যখন অবস্থা তৈরি হয়, অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়, ওই বিভাজনটাকে বলা হয় হলো মুক্ত নিউক্লিয়ার বিভাজন। তার ইংলিশ নাম হলো কি? ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। হ্যাঁ, ইংলিশ নাম কি? ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। হ্যাঁ, ঠিক আছে। এর সুন্দর উদাহরণ কি আমরা যদি বলি, সেটা সুন্দর উদাহরণ কি? ডাবের পানি। অর্থাৎ এই যেটা যে উদাহরণ ছিল, ওটার আনসারটা কি হবে? ডাবের পানি। হ্যাঁ, কারণ ডাবের পানি সবটুকুই কি থাকে? নিউক্লিয়াস থাকে, ওই জায়গায় কোনো সাইটোপ্লাজম থাকে না। এই জন্য তাহলে আমার 1 নম্বর যে প্রশ্ন, তাহলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন এটা মানে কি আমি একটু বললাম। এখানে বলছি আমরা কি? ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। হ্যাঁ, আমরা বলছি এই সাইটোকাইনেসিস যদি না করতে থাকে, তাহলে বারবার নিউক্লিয়াসের বিভাজন হবে, অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করবে। এটা যদি আমরা উদ্ভিদ কোষ হয় তার নাম হলো সিনোসাইট, আর যদি প্রাণী কোষ হয় তার নাম কি? প্লাজমোডিয়াম। এবং এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ কি আমার? ডাবের পানি। এবং এটার আনসার কি ছিল? ডাবের পানি। ওকে, এই আমার 1 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তারপর চলে আসো আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাই। হ্যাঁ, তাহলে এটার উদাহরণ কি? ডাবের পানি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার উদাহরণ কি? ডাবের পানি। হ্যাঁ, আমি অল্প সময় নিয়ে বলে দিব, জাস্ট কি কি প্রশ্ন আছে এটা জানা রাখা, তাহলে লিখে। হ্যাঁ, তারপর চলে আসো ড্রোসোফিলা মাছি। ঠিক আছে, ড্রোসোফিলা মাছি, মাছির জিনটা কোন ধরনের? হ্যাঁ, ড্রোসোফিলা মাছির জিন দেখো, আমরা জানি লিথাল জিন মানে কি? ঘাতক জিন। ঘাতক জিন মানে হলো কি? যে জিনটা যে একটা জীবকে কি করে মেরে ফেলে, ওই জিনটাকে বলা হয় লিথাল জিন। ঠিক আছে, এই লিথাল জিনের ক্ষেত্রে কতটুকু মারতে পারবে? বলা হয় লিথাল জিন যদি 50%-এর বেশি মারে, হ্যাঁ, 50%-এর বেশি যদি, হ্যাঁ, বেশি যদি মারে, তাহলে ওটাকে বলা হয় হলো সেমি লিথাল। হ্যাঁ, সেমি মানে কি? এখন আমরা যদি বলি সেমি মানে কি, একটা জিনিসের সেমি ফাইনাল মানে কি? ফাইনালের অর্ধেক। অর্ধেক মানে কি? 50%। অর্থাৎ সম্ভাবনা 50-এর বেশি যদি থাকে, তাহলে তাকে বলা হলো সেমি। আর 50-এর কম যদি থাকে, ঠিক আছে, তখন তাকে বলা হয় হলো সাব ভাইটাল। তখন তাকে কি বলা হয়? সাব ভাইটাল। হ্যাঁ, এই যে সাব ভাইটাল 50-এর কম যে মারা যায়, এটাই হলো ড্রোসোফিলা মাছির উদাহরণ। অর্থাৎ ড্রোসোফিলা মাছির ক্ষেত্রে কোন ধরনের পাওয়া যায়? সাব ভাইটাল ধরনের পাওয়া যায়। আর সেমি লিথাল কোথায় পাওয়া যায়? আমাদের যে হিমোফিলিয়া আছে, ঠিক আছে, ওই হিমোফিলিয়াতে আমাদের কি পাওয়া যায়? সেমি লিথাল ধরনের পাওয়া যায়। তাহলে ড্রোসোফিলা মাছির যে জিনটা আছে, এটা কোন ধরনের? সাব ভাইটাল ধরনের। কেন? কারণ কত পার্সেন্ট মারা যায়? আমরা বলছি 50-এর কম মারা যায়। হ্যাঁ, কম মানে সাব। সাব মানে কি? আমরা জানি একটা সাব ডিভিশন মানে কি? ডিভিশনের ছোট ডিভিশনকে সাব ডিভিশন বলে, এরকম আর কি। হ্যাঁ, ওকে, তারপর চলে আসো। এরপর ছিল পিত্তরসে। ঠিক আছে, পিত্তরসে অজৈব লবণের পরিমাণ। হ্যাঁ, এগুলো যদি একটু ট্রিকি কোশ্চেন, এগুলো এত বেশি আসে না, বাট এটা একটু জাস্ট মানটা মনে রেখো। আমরা যদি পিত্তরসে লবণের পরিমাণ কত পার্সেন্ট থাকে? খুবই কম। আমরা যদি অজৈব লবণের কথা বলছি কিন্তু, হ্যাঁ, জৈব না, অজৈব লবণ কত থাকে? মাত্র 0.8%। হ্যাঁ, তাহলে পিত্তরসে অজৈব লবণ, এটা একটু কঠিন কোশ্চেন ছিল। এগুলো কোশ্চেন যদি আসে, যদি না পড়ে স্কিপ করে যাবা, এগুলো দিয়ে সময় নষ্ট করবে না। কারণ তোমার 15টা দেবা, যেগুলো যতগুলো কোশ্চেন আসছে এই একটার জন্য তোমার কিছু হবে না। হ্যাঁ, আর যারা পড়তে পারে তত মানে খুবই ভালো। ঠিক আছে, এই তারপর 4 নম্বর প্রশ্নে চলে আসো। বলছে মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার, ঠিক আছে, ডিস্ট্রফি, আমরা জানি এটা দুশিনী মাসকুলার ডিস্ট্রফি বলে। যাই হোক, আসছে না, মাসকুলার ডিস্ট্রফি কাদের বেশি হয়? মাসকুলার ডিস্ট্রফি মনে রাখবা, জিন তো যত জিনিস আছে, আমি একটা কথাই বলি সবসময়,
জিনতত্ত্বে যত জিনিস আছে সবগুলা ছেলেদের বেশি হয়, সবগুলা শিশুদের বেশি হয়। শেষ। কি বলছি? সব কাদের বেশি হয়? ছেলেদের বেশি হয়। আর কাদের বেশি হয়? কোন ছেলেদের? শিশু অবস্থার ছেলেদের। তাহলে সব ছেলেদের বেশি হয়, শিশুদের বেশি হয়। শেষ। আনসার কি? ছেলে। তাহলে মাসকুলার ডিস্ট্রফি কাদের বেশি হয়? আনসার কি? ছেলের বা পুরুষের বেশি হয়। হ্যাঁ, ঠিক আছে। আনসার পুরুষ, আনসার ছিল পুরুষ আর কি। হ্যাঁ, ঠিক আছে। তারপর চলে আসো 5 নম্বর। বলছে মানবদেহে রক্তের পরিমাণ, কিসের পরিমাণ? রক্তের পরিমাণ। হ্যাঁ, কত পার্সেন্ট? আমরা জানি টোটাল রক্তের মধ্যে মানবদেহে রক্ত কতটুকু থাকে? 5 থেকে 6 লিটার। কয় লিটার? 5 থেকে 6 লিটার। এটা টোটাল ওজনের কত পার্সেন্ট? 8% থাকে। কত পার্সেন্ট? 8% থাকে। আনসার কত ছিল? 8%। একদম খুব সহজ কোশ্চেন। রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার, মানে কয় পার্সেন্ট? 8%। ঠিক আছে। তারপর চলো 6 নম্বর। বলছে এপিব্লামা মানে কি? কি বলছে? এপিব্লামা। হ্যাঁ, আমি সবসময় বলি দেখো ব্লেমার নিচে ল আছে। হ্যাঁ, তাহলে মূলের মধ্যে ল আছে। হ্যাঁ, অর্থাৎ মূলের যে বহিরাবরণ, মূলের যে বহিরাবরণ, এটাকে কি বলা হয়? এপিব্লেমা বলা হয়। কারণ ব্লেমাতে ল আছে, মূলে ল আছে। হ্যাঁ, আর আমরা ডার্মিসে ড আছে, কাণ্ডতে ড আছে। অর্থাৎ কাণ্ডের বহিরাবরণের নাম এপিডার্মিস, আর মূলের বহিরাবরণের নাম কি? এপিব্লেমা। ওকে, ঠিক আছে। আমরা টুকটাক মুছে দিই। তাহলে এই মোটামুটি 6টা। তারপর চলে বলছো আজকে কোন আয়নটা সবচেয়ে ধীর গতিতে যায়? এই কোশ্চেনগুলো বারবার আসে। এটা মেডিকেলে গত বছর আসছে। হ্যাঁ, এটা ইনফিনিটি স্টার, মানে খুবই ইম্পর্টেন্ট। কোন আয়নটা কি বলছি? ধীর গতিতে যায়। আমি যেটা বলি সবসময় মনে রাখবা, ঠিক আছে, যে একযোজী মূলক গুলো সবসময় দ্রুত যায়। হ্যাঁ, একযোজী আয়ন যেগুলো আছে খুব দ্রুত যায়। ঠিক আছে, কারণ ওগুলো পাতলা পর্দা থাকে। ধরো একজন চিকনা মানুষ খুব দ্রুত দৌড় দিয়ে যেতে পারতেছে, একজন মোটা মানুষ একটু আস্তে ধীরে যেতে পারবে, এটা স্বাভাবিক। অর্থাৎ একযোজী মূলক গুলা, একযোজী মূলকের ক্ষেত্রে কি কি আছে, মানে একযোজী আয়ন কি আছে একবারে মনে রাখবা, পটাশিয়াম এবং কি নাইট্রেট। আর দুইযোজী মূলক কি আছে, ক্যালসিয়াম এবং কি সালফেট। হ্যাঁ, তাহলে এই দুটা ভাই ধীর গতিতে যায়, এই দুটা দ্রুত গতিতে যায়। তাহলে যেহেতু ধীর গতি বলছে, তাহলে আনসার এই দুটার মধ্যে যে কোনো। হ্যাঁ, অপশন এ ছিল ক্যালসিয়াম এবং সালফেট। হ্যাঁ, এটা আনসার ছিল। এই 8 নম্বর পয়েন্টে চলে আসুন। কয়টা পড়বেন? ঠিক আছে, আমি সবসময় বলি কয়টা পড়বো, যদি মেইন বৈশিষ্ট্য বলো 1 থেকে 3 পর্যন্ত, এই বৈশিষ্ট্যগুলো খালি একটু রিডিং দিবা, কারণ ওই বৈশিষ্ট্য কখনো আসে না। বলছে যে থাইরয়েডটা কয়টা পড়বে, থাইরয়েডটা কই থেকে আসে? হ্যাঁ, তো থাইরয়েডটা কই থেকে আসে? বা এন্ডোস্টাইল থেকে আসে। হ্যাঁ, এন্ডোস্টাইল থেকে আসে। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো মতো মনে রাখবেন, মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, থাইরয়েডটা কই থেকে আসে বলো? এন্ডোস্টাইল থেকে আসে। আমরা জানি এন্ডোস্টাইল গলবিলের নিচে এন্ডোস্টাইল নামে একটা অঙ্গ থাকে, যেটা পরবর্তীতে কি হয়, আমাদের থাইরয়েড হয়। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা আসছিল, বলছিল থাইরয়েডটা কোথা থেকে আসে? আনসার কি হবে? এন্ডোস্টাইল থেকে আসে। ওকে, তাহলে 9 নম্বর চলে আসুন। আরএস ফ্যাক্টরের আবিষ্কারক কে? হ্যাঁ, ঠিক আছে, আরএস ফ্যাক্টর এর আবিষ্কারক। ঠিক আছে, আরএস ফ্যাক্টর আবিষ্কারক আমরা জানি কি, রক্তর কে আবিষ্কার করছে? কার্ল ল্যান্ডস্টেইনার। বাট আরএস ফ্যাক্টর কিন্তু আরেকজন, মানে পাশে আরেকজন ছিল। হ্যাঁ, তাহলে কার্ল ল্যান্ডস্টেইনার, সাথে কি ছিল? সাথে ছিল উইনার নামে আরেকজন বিজ্ঞানী ছিল। হ্যাঁ, তাহলে এই দুইজন বিজ্ঞানী ছিল। আরএস ফ্যাক্টর কে আবিষ্কার করছে? কার্ল ল্যান্ডস্টেইনার প্লাস কি উইনার। হ্যাঁ, এই দুইজন বিজ্ঞানী কি করছে? এটা আবিষ্কার করছে। নিচেটা বুঝে দিলাম। হ্যাঁ, আচ্ছা। তারপরে চলে আসো 10 নম্বর। 10 নম্বর কি আছে? বলছি C3 তাপমাত্রা। আমি বলি তাপমাত্রা, তাপমাত্রা পড়ার সময় মনে রাখবা আজকে থেকেই সব তাপমাত্রা একসাথে পড়বা। ঠিক আছে, ধরো C3 তাপমাত্রা আছে, C4 তাপমাত্রা আছে, সালোক সংশ্লেষণের তাপমাত্রা আছে, তারপর শ্বসনের তাপমাত্রা আছে, পানি পরিশোষণের তাপমাত্রা আছে, টিস্যু কালচারের তাপমাত্রা আছে। ঠিক আছে, এরকম যত তাপমাত্রা আছে সবগুলো তাপমাত্রা একবারে একটা ছোট স্টিকি প্যাড পাওয়া যায়, স্টিকি প্যাডের ওই ছোট ওই জায়গাটা লেখা একটা জায়গায় লাগায় রাখবা। এরপর পড়তে অনেক ইজি হয়েছে এবং কি হয়েছে তোমার পরীক্ষায় যে সবগুলো মনে আছে। তাহলে C3 তাপমাত্রা, আমাদের C3 উদ্ভিদগুলো কাদের হয়? আমাদের দেশে হয়। আমাদের দেশে তাপমাত্রা কি বেশি থাকে না কম থাকে? অবশ্যই মিডিয়াম থাকে। হ্যাঁ, তাহলে যেহেতু আমাদের দেশে মিডিয়াম তাপমাত্রা থাকে, তাহলে আনসারটা কি হবে? 10 থেকে 25। হ্যাঁ, যদি C4 হইতো তাহলে কিন্তু আবার বেশি হইতো, তখন কিন্তু 30 থেকে কত হইতো? 45 হইতো, কারণ C4 কি কই হয়? আরব দেশে হয়। হ্যাঁ, আরব কি হয়? উত্তপ্ত দেশ, ওই জায়গাগুলোতে কি C4 হয়। তাহলে আমার যেহেতু C3 আছে, তাহলে 10 থেকে 25। ওকে, তাহলে 11 নম্বর চলে আসো। বলছে কোনটা সত্য নয় প্রজননের ক্ষেত্রে? হ্যাঁ, অপশনে ছিল এরকম নিউসেলাস, নিউসেলাস, এখান থেকে বলছিল ভ্রূণ। ঠিক আছে, হ্যাঁ দেখো আমরা জানি, সবসময় বলি আমি সব তোমাদেরকে, হ্যাঁ, নিউসেলাস থেকে কিন্তু কখনো কি আসে না? ভ্রূণ আসে না। নিউসেলাস থেকে কি আসে? নিউসেলাসটা বেশিরভাগই কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায় বা নিঃশেষ হয়ে যায়। যদি কখনো থাকে, এটা কিন্তু কি হয়, তখন কিন্তু এটা পেরিস্পার্ম বা পরিভ্রূণ হয়। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, পেরিস্পার্ম বা পরিভ্রূণ হয়। ঠিক আছে, নরমালি কি হয়, এটা কিন্তু ভ্রূণ হয় না। হ্যাঁ, পরিভ্রূণ হয়। পরিভ্রূণ যদি দিত তাহলে আনসার ঠিক ছিল। বলছিল কোনটা সত্য নয়, তাহলে নিউসেলাস কি হয় না? ভ্রূণ হয় না, কারণ নিউসেলাসটা নরমালি নষ্ট হয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়। যদি কখনো থাকে, মানে থাকলেও কিঞ্চিত পরিমাণে থাকলে, সেটা পেরিস্পার্ম বা পরিভ্রূণ হয়। পেরিস্পার্ম বা পরিভ্রূণ হয়। যদি ভ্রূণ না দিয়ে পরিভ্রূণ দিত, তাহলে আনসার ঠিক হতো। যেহেতু বলছে ভ্রূণ, তাহলে ভ্রূণ, এটা কি ভুল। ঠিক আছে, ক্লিয়ার একটু? ওকে, তারপরে চলে আসো 12 নম্বর যে প্রশ্নটা ছিল, এটা বুঝিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এটা বুঝছো? নিউসেলাস থেকে বসু উৎপত্তি আর কি। হ্যাঁ, যে ডিম্ব একটা বীজ হয় এরকম। হ্যাঁ,
বিভিন্ন ধরনের উৎপত্তি আসছে। ওকে, এই নিউসেলাসটা ভ্রূণ হয় না, নিউসেলাসটা নষ্ট হয়ে যায় অথবা পেরিস্পার্ম বা পরিভ্রূণ হয়। ওকে, তারপর চলে আসো 12 নম্বর বলছিল ফ্যাট ডাইজেশন। হ্যাঁ, ফ্যাট ডাইজেশনে কোন এনজাইম? হ্যাঁ, আমি সবসময় বলি দেখো পৃথিবীতে যখনই ফ্যাট পাবো, ফ্যাটের জন্য একটা এনজাইম ছোটবেলাতে ভাই মনে রাখবেন, লাইপেজ। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে? এই লাইপেজ ইনফিনিটি স্টার, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এবং এটাই আসছিল। তাহলে ফ্যাট ডাইজেশনের জন্য কোনটা লাগে? লাইপেজ লাগে। যেইখানেই থাকুক আনসার লাইপেজ। হ্যাঁ, আচ্ছা তারপরে শোন, এর মধ্যে গাছপরিং এর ক্ষেত্রে সত্য কোনটা? হ্যাঁ, গাছপরিং এর জন্য সত্য কোনটা? আমরা জানি গাছপরিং এর ক্ষেত্রে যে রক্ত সংবহন আছে এটা প্রতি মিনিটে কতবার হয়? প্রতি মিনিটে কিন্তু, হ্যাঁ, সেকেন্ডে না কিন্তু, প্রতি মিনিটে 100 থেকে কত হয়? 110 বার। এটাই বলছিলাম। তাহলে গাছপরিং এর ক্ষেত্রে এটার কত কি কোনটা সত্য? এদের যে রক্ত সংবহন এটা প্রতি মিনিটে কত? 100 থেকে কত? 110 বার। এই অবশ্য 14 নম্বর বলছে রক্তের ফিল্টার কে? রক্ত ফিল্টার কে হিসেবে কে কাজ করে? হ্যাঁ, আমরা যে রক্ত ফিল্টার হিসেবে একটা আছে আমাদের বডিতে, সেটা কি আছে? না, প্লিহা। প্লিহা কিন্তু রক্তের ফিল্টার বা রক্তের রিজার্ভার হিসেবে কাজ করে। হ্যাঁ, এবং প্লিহাকে ইংলিশ কি বলে? স্প্রিন বলে। ঠিক আছে, এই রক্তের ফিল্টার বা হলো কি বলছি, রক্তের রিজার্ভার কাকে বলা হয়? প্লিহা বা স্প্রিন। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে, এটা ভুল যাতে না হয়। হ্যাঁ, যদি অনেকে মনে করে এলো যকৃৎ হলো রক্তের রিজার্ভার কিনা, হ্যাঁ এটাও সঠিক, বাট ব্যাপারটা দেখো, তোমার কাছে ধরো টাকা আসে কিরকম, তোমার কাছে টাকাটা আসে আবার তুমি খরচ করে ফেলো এরকম। যকৃৎ হলো এরকম, যকৃতের কাছে 1500 লিটার মানে 1500 ml কিন্তু যায়, বাট কি হয়, যকৃৎ কি করে, যকৃতের কাছে আসে আবার ওটা পাস করে চলে যায়, বাট ওর কাছে কিন্তু রিজার্ভ হিসেবে থাকে, মানে সবসময় জমা থাকে স্প্লিনে। এই জন্য স্প্লিনকে কিন্তু অ্যাকচুয়াল রিজার্ভার বলা হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের লাস্ট প্রশ্ন 15 নম্বর, সেটা হলো সাইক্লিন। ঠিক আছে, সাইক্লিনের কাজ কি? ঠিক আছে, তো সাইক্লিনের কাজ কি? আমরা আসলে সাইক্লিনকে সিডিকে বলি। হ্যাঁ, সিডিকে মানে কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এটা কি দেয়? আমরা বলি সবসময় বলি এটা কি উদ্দীপনা দেয়? এটা কই থেকে আসছে বুঝছো তো? সেল সাইকেল থেকে আসছে। তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কি করে? কোন উদ্দীপনা দেয়? অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়। হ্যাঁ, এটাও এবার আসছিল। তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কোন ধরনের উদ্দীপনা দেয়? অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়। হ্যাঁ, বুঝছো? এটা ক্লিয়ার? তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কি বলছি? অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়। মোটামুটি আমি 15টা প্রশ্ন পাইছি, যেগুলো বললাম এগুলো থেকে আসছে। ঠিক আছে, একটু দেখো, আই থিঙ্ক একটু মানে মাথায় একটু যাইকো, যেহেতু প্রথম পরীক্ষা এই জন্য একটু সবকিছুতে একটু চোখ কান খোলা রাখলে ভালো, এই আর কি। হ্যাঁ, সো সবাই ভালো থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবা। ঠিক আছে, আর ইনশাল্লাহ দেখি কালকে একটা তোমাদের জন্য কি আমাদের এই সেশন অনুসারে আমরা কালকে তোমাদের জন্য অবশ্যই কি আজকে পড়াইতে পারিনি, সো কালকে ইনশাল্লাহ হলো তোমাদের মুক্তিযুদ্ধের, আমরা মুক্তিযুদ্ধ বলতে কালকে ভাষা আন্দোলন পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, দুপুর 3টায় ইনশাল্লাহ, আর আমি অ্যানাউন্স করে দিব দেখি ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।